Hello students, this is your NKT sir and welcome to another lecture of electrochemistry. Electrochemistry আজকের এই লেকচারে আমরা ডিসকাস করব গ্যালভানিক কোষের সাংকেতিক প্রকাশ সম্বন্ধে, কিভাবে একটা গ্যালভানিক কোষকে আমরা সাংকেতিকভাবে প্রকাশ করব এবং সেই সঙ্গে একটা কোষের কি করে তড়িৎচালক বল নির্ণয় করব সে সম্বন্ধে আমরা জানব। বোর্ডের এক্সাম পারপাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সুতরাং ভালো করে মন দিয়ে তোমরা জিনিসগুলো বুঝবে এবং আমার সঙ্গে সঙ্গে তোমরা খাতাতে প্র্যাকটিস করতে থাকবে, দিলে তোমরা জিনিসটা সুন্দর করে বুঝতে পারবে। সো ডু হিট দ্য লাইক বাটন অ্যান্ড এনজয় দ্য লেকচার। গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ। হ্যাঁ, আচ্ছা, গ্যালভানীয় কোষ আমরা দেখো ড্যানিয়েল কোষের কথা পড়েছি, সে আর বলার অপেক্ষা রাখে না। ড্যানিয়েল কোষ তোমাদের মাথায় সেট হয়ে গেছে, কি পুরোটা বলে দেবে তুমি, কি তো একটা দুটো দণ্ড থাকে, ওদেরকে কানেক্ট করা থাকে, হ্যাঁ তড়িৎদ্বার বলা হয়, ওদেরকে আবার সল্ট ব্রিজ দিয়ে কানেক্ট করে দেওয়া হয়। এটা একটা সিম্পলিফাইড, মানে একটা সুন্দর করে একটা ডায়াগ্রামের মধ্যে আমি আবদ্ধ করে দিয়েছি। এটা দেখেই বুঝতে পারবে যে এটা একটা ড্যানিয়েল সেল, ইজন্ট ইট? এই যে বাবু ড্যানিয়েল সেলটা যে লিখেছি, এটা একটা টাইপ অফ গ্যালভানিক সেল। এই গ্যালভানিক সেলকে আমি যদি সংক্ষেপে যদি আমি লিখতে চাই, আমি কি যখন রিপ্রেজেন্ট করব কি এই ছবি আঁকবো, একে একটা শর্ট ফর্মুলাতে লিখতে হবে, যেরকম ফর এক্সাম্পলকে আমরা ইজি দিয়ে লিখি, একটা শর্টকাটে লিখি। হ্যাঁ, এরকম এই যে টোটাল সিস্টেমটাকে, নট অনলি এটা, যদি ধরো জিঙ্ক সালফেটের বদলে অন্য কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কপার সালফেটের বদলে অন্য কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যদি নিই, ওই যে হোলিস্টিক যে ব্যাপারটা, ওই যে টোটাল যে কোষটা কীভাবে তৈরি হলো, দুটো অর্ধকোষের সম্মিলিত উপায়ে আমরা তৈরি করেছি কোষটাকে। এইটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় কনসার্টেড ম্যানারে, একটা ছোট্ট জায়গার ভিতরে কিভাবে সাংকেতিক প্রকাশের মাধ্যমে টোটাল জিনিসটাকে রিপ্রেজেন্ট করা যায় কিভাবে। IUPAC তার রেকমেন্ডেশন রয়েছে যে কীভাবে লেখা হবে, তো সেইটা আমি জাস্ট ইলাবোরেট করব, ঠিক আছে? দুটো জিনিস রয়েছে এখানে, ক্যাথোড রয়েছে আর অ্যানোড রয়েছে, ঠিক আছে, আর সল্ট ব্রিজ রয়েছে। এই টোটাল সিস্টেমটাকে এমনভাবে রিপ্রেজেন্ট তুমি দেখেই বলে দিবে যে কোথায় কি হচ্ছে, কোথায় জারণ, কোথায় বিজারণ, সব কিছু বুঝতে পারবে। সিস্টেম নাম্বার 1 কী বলছে? ফার্স্ট বলছে, তুলতে হবে না, একটু দেখে নাও, বইতে সব রয়েছে। অ্যানোড যখন লেখা হবে, বুঝে নাও একবার, দ্যাটস ইট, বইতে সব রয়েছে। অ্যানোড যখন লেখা হবে, অ্যানোডকে সবসময় বাম দিকে লিখবে, ক্যাথোডকে সবসময়ের জন্য ডান দিকে লেখা হবে। অ্যানোড যে অর্ধকোষটা, তাকে লেখা হবে বাম দিকে। এখানেও দেখো বাম দিকে রয়েছে, এটা অ্যানোড আমরা বলেছিলাম। এর সঙ্গে জাস্ট রিলেট করো, তুমি জিনিসগুলো সহজে মনে থাকবে। CATHODE, ক্যাথোড। তাহলে অ্যানোডকে রাখা হবে বাম দিকে, ক্যাথোডকে রাখা হবে ডান দিকে। এখানেও সেরকম, যখন সাংকেতিক প্রকাশ করবে তুমি অ্যানোডকে রাখবে বাম দিকে, ক্যাথোডকে রাখবে ডান দিকে, ফাইন। তাহলে সিম্পল হলো, অ্যানোড হচ্ছে বাম দিকে, ঠিক আছে, আর ক্যাথোড হচ্ছে ডান দিকে, রাইট সাইডে থাকবে, ঠিক। নেক্সট হচ্ছে, এবার অ্যানোড ক্যাথোডে আমি বলে দিলাম কে কোন দিকে থাকবে। হ্যাঁ, অ্যানোড যখন লেখা হবে কীভাবে লেখা হবে, আর ক্যাথোড যখন লেখা হবে কীভাবে লেখা হবে, সেটা আমি বলছি। অ্যানোড যখন লিখবে, অ্যানোড তড়িৎদ্বার যখন রিপ্রেজেন্ট করবে, সবসময় জন্য এটা খেয়াল রাখবে, প্রথমে যে ধাতুটাকে তুমি ইমার্জ করছো, পার্সিয়ালি ইমার্জ করছো, ইন হুইচ সলিউশন, ওর নিজস্ব আয়ন সমন্বিত দ্রবণে যখন ইমার্জ করছো, প্রথমে হচ্ছে ওই ধাতুটাকে লিখবে, যেই ধাতুটা ইমার্জ করছো, তারপরে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তুমি ইমার্জ করছো তার সংকেত বা চিহ্নটাকে তারপরে লেখা হবে, ঠিক আছে? দেখো তাহলে কি করা হবে, যদি সাপোজ এর ক্ষেত্রে দেখি, এখানে অ্যানোডে কী রয়েছে, যদি ড্যানিয়েল সেলের ক্ষেত্রে কনসিডার করি, জিঙ্কে ডোবানো হয়েছিল, জিঙ্ক সালফেটে, কী গো, এটা জিঙ্ক ছিল আর ZnSO4 ওকে ডোবানো হয়েছিল। তাহলে প্রথমে কাকে লিখবো গো? জিঙ্ককে লিখবো, বলেছি যে প্রথমে ধাতু লিখবো, তারপরে কি লিখবো দেবো, ZnSO4 লিখবো, ধাতুর লবণ লিখবো, ZnSO4 লিখবো। দুটো তড়িৎদ্বার, মানে তড়িৎদ্বার আর তার নিজস্ব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লিখেছি, ওদের মধ্যে একটা দশা পার্থক্য রয়েছে, দুটো ডিফারেন্ট স্টেটে রয়েছে। জিঙ্ক এখানে সলিড স্টেটে, এটা অ্যাকুয়াস সলিউশনে রয়েছে।
এদের মধ্যে দশা পার্থক্য বোঝানোর জন্য এইরকম একটা উলম্ব রেখা দেওয়া হয়। ঠিক, ফাইন। আরেকটা জিনিস খেয়াল রাখবে যে সবসময় এইখানে যে জিঙ্ক সালফেট লিখতেই হবে এরকম কোনো গ্যারান্টি নেই। এই যে তড়িৎদ্বারের সঙ্গে এই জিঙ্ক সালফেটের কোন আয়নটা টেক পার্ট করে? Zn এর সঙ্গে কে টেক পার্ট করে রিয়াকশানে? Zn2+ না SO4 অ্যানোডে? Zn2+। তো Zn থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে Zn2+ হয় না? তাহলে Zn2+ এই রিয়াকশানে টেক পার্ট করে। যে এর সঙ্গে রিয়াকশানে টেক পার্ট করে, হ্যাঁ, তার শুধু সংকেতটা তুমি লিখতে পারো। মানে এইটাকে এইভাবেও লেখা যায়, বা দিয়ে লিখছি, বা এইভাবে লিখতে পারি Zn/Zn2+, এরকমও লিখতে পারি, জিনিসটা একই। ফাইন, ওকে। তাহলে এইটা অ্যানোডকে আমি রিপ্রেজেন্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা বলে দিই এই প্রসঙ্গে, যদি কোনো এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন থাকে, অ্যাডিশনাল ইনফরমেশন মানে ধরো সাপোজ এখানে জিঙ্ক সালফেটের কনসেন্ট্রেশন লিখতে চাও, তাহলে তুমি তার পাশে লিখে দেবে যে C1 কনসেন্ট্রেশন। অনেক সময় থাকতে পারে, নাও থাকতে পারে। যদি কোনো অ্যাডিশনাল ইনফরমেশন থাকে, ধরো হাইড্রোজেন ইলেকট্রোডের ক্ষেত্রে তুমি কনসিডার করছো, হাইড্রোজেন ইলেকট্রোডের ক্ষেত্রে তোমাকে সে ব্যাকেটে ওই গ্যাস লিখতে হয় 1 ATM 2 ATM, যাই হোক যে চাপে আছে। ক্লোরিন গ্যাসও থাকতে পারে ক্লোরিন ইলেকট্রোডের ক্ষেত্রে। তাহলে অ্যাডিশনাল ইনফরমেশান যেটা হচ্ছে কনসেন্ট্রেশন, গ্যাসের চাপ, এগুলো যদি তোমাকে ডিনোট করতে হয় তাহলে তার রাইট সাইডে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওটা রাখা হয়। দ্যাটস ইট, অ্যাডিশনাল ইনফরমেশান। ফাইন, তাহলে এটা অ্যানোডের রিপ্রেজেন্টেশন হয়ে গেল। এরপরে হচ্ছে ক্যাথোডকে কীভাবে রিপ্রেজেন্ট করবে? CaTHO, ক্যাথোড। পুরো ফুলচো মানে কি? এখানে প্রথমে ধাতু, তারপরে ধাতব লবণ দিয়েছিলাম, সেখানে হবে ফার্স্ট ধাতব লবণ। মানে ধাতব লবণ বলতে কি, যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হতে তুমি অ্যাকচুয়ালি ওটাকে লবণ কেন বলা হচ্ছে? ওরই নিজস্ব আয়ন সমন্বিত দ্রবণ, মানে ওটা লবণই অ্যাকচুয়ালি। তাহলে ফার্স্ট দেওয়া হবে ওখানে ধাতব লবণ, তারপরে স্ল্যাশ দিয়ে লেখা হবে ধাতু, ঠিক আছে। তাহলে উল্টা পুরো। তাহলে এক্ষেত্রে তাহলে কি লিখবো? ড্যানিয়েল সেলটাই আমি কনসিডার করে লিখছি শুধু। তাহলে ড্যানিয়েল সেলের ক্ষেত্রে এখানে কি থাকে বাবু? সিউটা ডোবানো থাকে, CuSO4 ডোবানো থাকে। তাহলে এখানে প্রথমে কি লিখবো? CuSO4/Cu, ফাইন না? বা একে এইভাবেও লিখতে পারি, কোনটা টেক পার্ট করে? কপার আর কপার সালফেটের Cu2+টা আয়ন টেক পার্ট করে। তাই আমি, বুঝতে পারছো তুমি? Cu2+ স্ল্যাশ হচ্ছে Cu, এইভাবেও লিখতে পারি। অ্যাডিশনাল ইনফরমেশান থাকলে তাকে ব্র্যাকেটে লিখে দেবো, ঠিক আছে। এবার মোট যদি তুমি এগুলো হচ্ছে এক একটা অর্ধকোষ, হাফ সেল। এটা একটা হাফ সেল, এটা একটা হাফ সেল, ক্যাথোড হাফ সেল, অ্যানোড হাফ সেল। বাবু যদি আমি টোটাল কোষটা লিখতে চাই, ক্যাথোড অ্যানোডকে মিলিয়ে দেবো, যোগ করে দেবো, যোগ করে পাই। তাহলে টোটাল কোষ, টোটাল তোমার কোষটা কি হবে গো? তাহলে মোট কোষটাকে কিভাবে লিখবো? এইভাবে লিখবো, যোগ নয়, দুটোকে কাছাকাছি আনতে হবে। কাছে আনো না, যোগ করবো কেন? আমি সাংকেতিক প্রকাশ লিখতে চাই। তাহলে প্রথমে বাম দিকে কাকে রাখবে তুমি? অ্যানোডকে রাখবে। তাহলে অ্যানোড এটা, তাহলে এটা লিখবি কি গো? Zn/Zn/SO4 খোকা। এরপরে কাকে লিখবো? কি লিখবো বলো সুচি, বলো। CuSO4/Cu, ফাইন না? অ্যাবসলিউটলি ফাইন, থ্যাংক ইউ বাবু। এবার আর একটা জিনিস এখানে দিতে হবে, সেটা হচ্ছে তোমার যে দুজনের মধ্যে যে কানেকশন মেনটেন করা ছিল, কে কে সে? সলব্রিজ। আগের তাহলে সলব্রিজটাকেও ডোনেট করতে হবে এখানে। সলব্রিজ কিভাবে করব? কানেকশন মেনটেন করার জন্য সলব্রিজ দেওয়া আছে, এইভাবে ডাবল স্ল্যাশ দেওয়া হবে, ব্যাস খেলা শেষ। তাই এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, বা দিয়ে লিখতে পারো। এটা Zn, বলো Zn2+ ডাবল স্ল্যাশ Cu2+ Cu। দেখো এটা শুধু আমি ড্যানি সেলের ক্ষেত্রে বললাম, ড্যানিয়েল সেলের ক্ষেত্রে।
তুমি অন্য কোনো সেলের ক্ষেত্রে মানে অন্য কোনো গ্যালভানিক সেলের ক্ষেত্রেও এটা রিপ্রেজেন্ট করতে পারো। তুমি গ্যাস থাকলেও সেরকম প্লাটিনাম দেবে, সেক্ষেত্রে প্লাটিনাম ইলেকট্রো দেবে, H2 দেবে। ধরো হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে তুমি বলছো প্লাটিনাম স্ল্যাশ H2 ব্র্যাকেটে গ্যাস 1 ATM স্ল্যাশ হচ্ছে H প্লাস ডাবল স্ল্যাশ দিয়ে দেবে। তারপরে পাশে যদি অন্য কোনো তড়িৎদ্বারকে অ্যাটাচ করো তাকে পরপর লিখবে। আমি ড্যানিয়েল সেলের ক্ষেত্রে সিম্পলি দেখিয়ে দিলাম। এখানে অনেকগুলো এক্সাম্পল রয়েছে তোমাদের বইতে, তোমরা জাস্ট এক্সাম্পলগুলো অবজার্ভ করো। দেখো যেগুলো বললাম ওইগুলোই লেখা আছে, জাস্ট এক্সাম্পলগুলো তোমরা একটু ওইগুলো দেখে একটু জাস্ট অ্যানালাইজ করো যে যেগুলো বললাম ওর সঙ্গে মিলছে কিনা জিনিসগুলো, ঠিক আছে না? এবার দেখো যদি এক্সট্রা ইনফরমেশান ওখানে দেওয়া আছে দেখবে, উদাহরণ ওই ডান দিকে উপরের দিকে দেখো জিঙ্ক 2+এর 1 মোলার কখনো দেওয়া আছে, কপার 2+এর 1 মোলার, সেগুলো বুঝতেই পারছো যখন অ্যাডিশনাল ইনফরমেশান থাকবে ইউ হ্যাভ টু রাইট ইন দ্য রাইট পোর্শন। হ্যাঁ, ফার্স্ট প্যাকেটের ভেতরে ওটা লিখে দেবে, ব্যাস, আর কিছুই নেই এখানে, ঠিক আছে? এরপরে আর একটা জিনিস ওখানে বক্সের ভেতরে দেওয়া আছে, দেখো একটু নিচের দিকে, উদাহরণের নিচে চলে আসো। বলছে যে কখনো কখনো একই অর্ধকোষ একটি গ্যালভানীয় কোষের অ্যানোড হিসাবে, কখনো ওই গ্যালভানীয় কোষে ক্যাথোড হিসাবেও কাজ করতে পারে। মানে কি, যে তুমি কখনো এরকম ভাববে না যে এই ড্যানিয়েল সেলের ক্ষেত্রে এইটা অ্যানোড হিসাবে এইটা ক্যাথোড হিসাবে কাজ করেছে, মানে যে কোনো তুমি যখন গ্যালভানিক সেল লিখবে সবসময়ের জন্য এ ক্যাথোড হিসাবে কাজ করবে এরকম তুমি ভাববে না। এটা কখনো ক্যাথোড হিসাবেও কাজ করতে পারে অন্যান্য সেলের ক্ষেত্রে। দেখবে বইয়ের ওটার লাস্টে ওটা লেখা আছে, দেখবে ওই বক্সের ভেতরে ওই জিনিসটাই লেখা আছে যে 1 নম্বর আর 2 নম্বর এক্সাম্পল দেখলে আমরা জিনিসটা বুঝতে পারি। দেখো কপার সালফেট প্রথমটার ক্ষেত্রে মনে হয় ক্যাথোড হিসাবে কাজ করেছে, তারপরেটার ক্ষেত্রে দেখো অ্যানোড হিসাবে কাজ করেছে, প্রথমে লেখা হয়েছে। তো এইটা একটা বেসিক জিনিস আর কি, যে ওই জিনিসটার সম্বন্ধে কনফিউজ হবে না আর কি। নেক্সট খুব গুরুত্বপূর্ণ আর একটা কথা রয়েছে যে গ্যালভানীয় কোষের ক্যাথোড এবং অ্যানোডকে কী করে শনাক্ত করবে, যেটা তোমাদের আজকে প্রথমে কোশ্চেনে জিজ্ঞাসা করেছিলাম, সেটা আজকে বলবো আর কি। বাট তোমরা আগে পড়েছো তাই আমি কনসেপ্ট আছে বলে আমি আজকে জিজ্ঞাসা করছিলাম, বাট এটা আজকে পড়াবো। তো কি বলছে ওখানে, যে তুমি E0 ভ্যালু দেখে বা হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু দেখে তুমি ডিসাইড করতে পারবে যে কোন তড়িৎদ্বারটা ক্যাথোড হিসাবে কাজ করবে, কোন তড়িৎদ্বারটা অ্যানোড হিসাবে কাজ করবে। কিভাবে, আমি একটু আগেই বলেছি, শুরুতেই বলেছিলাম যে তুমি স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু জাস্ট কম্পেয়ার করবে দুজনের মধ্যে। দুজনের মধ্যে কম্পেয়ার করে দেখবে যে যার হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুর মান বেশি সে ক্যাথোড হিসাবে কাজ করবে। কেন, E0 মান বেশি মানে তার তো রিডাকশান হবে অন্যটার রেসপেক্টে, কি তাহলে ওখানে হচ্ছে বিজারণ বিক্রিয়া ঘটবে। আর যার E0 ভ্যালু মান কম সেখানে তাহলে অক্সিডেশন হবে, ওটা তাহলে অ্যানোড হিসাবে কাজ করবে। তাহলে E0 ভ্যালুর মান দেখে তুমি কিন্তু ডিসাইড করতে পারবে যে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড হিসাবে কাজ করবে। ফর এক্সাম্পল জিঙ্ক 2+এর ক্ষেত্রে আমরা জানি এর পোটেনশিয়ালটা যদি আমি লিখি E0 Zn 2+, এটা মানে হচ্ছে জিঙ্ক তড়িৎদ্বারের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে 0.76 মাইনাস 0.76 ভোল্ট। এটা জিঙ্ক তড়িৎদ্বারের ক্ষেত্রে হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। কপারের ক্ষেত্রে, এই কপার কাপলের ক্ষেত্রে দেখো E0 Cu2+ এর ক্ষেত্রে রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে 0.34 ভোল্ট। বাবু দেখো তোমাকে দুটো E0 ভ্যালু দিয়ে দিয়েছি, এবার তুমি কি ডিসাইড করতে পারবে যে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড হিসাবে কাজ করবে, বলো? তাহলে এর ভ্যালু দেখো দেবশিকা, তুমি একটু দেখো এখানে, এখানে হচ্ছে মাইনাস ভ্যালু আর এখানে হচ্ছে এটা প্লাস ভ্যালু। তাহলে এদের মধ্যে কার বেশি ভ্যালু কার কম ভ্যালু? নিচেরটা বেশি। তাহলে এর যদি বেশি হয় তাহলে এটাতে বিজারণ হবে না জারণ হবে? রিডাকশন পোটেনশিয়াল বেশি মানে বিজারণ হবে, এইরকম ভাবতে পারো, মানে এটা ক্যাথোড হিসাবে কাজ করবে। ঠিক আছে, দুজনের রেসপেক্টে দেখবে যে কার E0 ভ্যালু বেশি। E0 ভ্যালু বেশি মানে সেটা ক্যাথোড, ওই E0 ভ্যালু কম মানে এখানে হচ্ছে জারণ হবে, মানে হচ্ছে অ্যানোড হিসাবে কাজ করবে। ব্যাস, দ্যাটস ইট, আর কিছু নেই। ঠিক আছে, তাহলে এইভাবে শনাক্ত করবে ক্যাথোড এবং অ্যানোডকে। আচ্ছা, এরপরে গ্যালভানীয় কোষ সম্বন্ধে কয়েকটা উল্লেখযোগ্য তথ্য দেওয়া আছে। এগুলো খুব ইজি জিনিস, দেখলো যেগুলো পড়ে এসছি ওগুলোই বলা আছে এখানে। এই হ্যাঁ, ভেরি ইজি, মেন্টালি একটা ব্যাপার চলে আসে যে হ্যাঁ জিনিসটা যে হোয়াট উই আর গোয়িং টু ডিসকাস অ্যাকচুয়ালি
দিস উইল বি দ্য ইজিয়ার থিং। হ্যাঁ, প্রথম থেকে যদি তোমাকে বলে দিই আবার এক বহুত ডিফিকাল্ট সা চিজ, খুব টাফ জিনিস, তুমি প্রথম থেকেই ভয় পেয়ে যাবে। আমি ওই জন্য বলি না, কোনো টাফ জিনিস হলেও বলি খুব ইজি জিনিস দেখো না, তুমি তো বুঝতে পারো না যে কোনটা ইজি কোনটা কঠিন, মানে কঠিন আমরা জানি সেটা। আচ্ছা, এরপরে দেখো গ্যালভানীয় কোষ সম্বন্ধে কয়েকটা উল্লেখযোগ্য তথ্য যেটা অলরেডি তোমরা শিখে এসছো। দেখো যে অ্যানোডে জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়, এটা হচ্ছে ঋণাত্মক আধানগ্রস্ত, যেটা তুমি এখান থেকেও দেখতে পাচ্ছ। এই জন্য বলেছিলাম যে এইটাকে মাথায় সেট করে নিতে, হ্যাঁ, মনের মধ্যে, মনের আঙ্গিনায় এটা যেন সবসময় ঘোরাফেরা করে। ছবি তোলা আছে তো, মনে একদম ছবি তুলে রেখেছি। বাহ, আহা। তাহলে অ্যানোডে জারণ ক্রিয়া সম্পন্ন, এটি ঋণাত্মক আধানগ্রস্ত। দেখো এখানে ইলেকট্রন ছেড়ে চলে আসছিল, তাই এখানে নেগেটিভ চার্জ হয়ে গিয়েছিল, ঋণাত্মক আধানগ্রস্ত। আর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে, তাই এটা ধনাত্মক আধানগ্রস্ত। কোষে সাংকেতিক প্রকাশের জন্য অ্যানোডকে বাম দিকে, ক্যাথোডকে ডান দিকে, যা সামারি করে দিয়েছে আর কি। আর বহিস্থ পরিবাহীর মধ্যে যদি তুমি বহিস্থ পরিবাহীর মধ্যে যদি কানেকশান মেনটেন করো, মানে পরিবাহী তার দিয়ে যদি যুক্ত করো, তাহলে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন প্রবাহ হয়, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন প্রবাহ হয়, আর ইলেকট্রিসিটি ফ্লো হয় তার উল্টো দিকে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। কি তো এইটা জাস্ট সামারি করে দিয়েছে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আরে ড্যানিয়েল সেল তো ওই গ্যালভানিক সেলেরই একটা প্রকার। তো প্রত্যেকটা গ্যালভানিক সেলের ক্ষেত্রে এই সিস্টেম মেনটেন করবে। এরপরে হচ্ছে তড়িৎচালক বল বা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স বা হচ্ছে তড়িৎচালক বল, এইগুলো আমরা ক্যালকুলেট করব। ঠিক বলেছো, ব্যাটারি ট্যাটারিতে ওটাই হয় অ্যাকচুয়ালি। গ্যালভানীয় কোষে তড়িৎচালক বল নির্ণয় করব, ইলেকট্রোমোটিভ ফোর্স বলা হয়, ইংরেজিতে একে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ বলা হয়। হ্যাঁ, ইএমএফ বলা হয়, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। হ্যাঁ, দেখো আমরা আগেও শিখেছি যে ক্যাথোড এবং অ্যানোড দিয়েই আমরা বেসিক্যালি টোটাল কোষটাকে ফর্ম করি, টোটাল সেলটাকে দেখি। ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে কার পোটেনশিয়াল বেশি? দেখো ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে কার পোটেনশিয়াল বেশি হয়? যদি রিডাকশন পোটেনশিয়ালই বলো, ক্যাথোডের হচ্ছে অবভিয়াসলি বেশি হয়, হ্যাঁ, আর হচ্ছে অ্যানোডের কম। ওই জন্য তো বিজারণ বিভব বেশি বলেই তো তাকে ডান দিকে রাখা হয়, তাই না? তাহলে পোটেনশিয়াল বেশি হচ্ছে ক্যাথোডের দেন অ্যানোড। তাহলে পোটেনশিয়াল যদি বেশি থাকে ক্যাথোডের বাবু, তাহলে তোমরা তো এটা ছোটোবেলা থেকে পড়েছো যে সবসময় হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যাওয়ার টেন্ডেন্সি সবসময় থাকে, কি তখনই ইলেকট্রিসিটি ফ্লো হয়। কি তোমরা তো জানো যে যদি এইটা একটা পাত্র হয়, আর একটা যদি পাত্র এটা হয় কন্টেনার, নট সেই পাত্র। এই অবধি ধরো জলের লেয়ার রয়েছে, আর এই অবধি জলের লেয়ার রয়েছে, হ্যাঁ, দুটো কন্টেনার রয়েছে। এদেরকে যদি তুমি কানেক্ট করে দাও, কানেক্ট যদি করে দাও, তাহলে দেখো এই পাত্রের জলটা এখানে চলে আসবে, এই কন্টেনারে চলে আসে, আনটিল অ্যান্ড আনলেস, যতক্ষণ না কতক্ষণ হবে, লেয়ার শুড বি সেম, লেয়ারটা একই জায়গায় আসবে, ততক্ষণ ওইখান থেকে জলটা এখানে ফ্লো করতে চাইবে। কি অর্থাৎ একটা টাইমে এখানে এইরকম লেয়ারটা যখন সমান হয়ে যাবে, ততক্ষণ ধরে ওই আমরা তো ছোটোবেলায় পড়েছিলাম যে বিভব পার্থক্য এইভাবে বোঝানো হয়, জলের লেয়ারের সঙ্গে তুলনা করা হয়, যে বিভব পার্থক্য যতক্ষণ থাকবে ততক্ষণই ইলেকট্রিসিটি আমরা পাই, তাই না? এখানে কোষের ক্ষেত্রেও দেখো ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকে। ওই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য ক্যাথোড থেকে অ্যানোডের দিকে অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটিটা ফ্লো হয়। ঠিক আছে, যে ইলেকট্রিসিটিটা ফ্লো হলো তাকে বলা হচ্ছে ওই কোষের তড়িৎচালক বল, বা যাকে ইংরেজিতে বলা হচ্ছে সেল ইএমএফ বা সেল ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে, ওই যে তড়িৎচালক বলটা আমরা পেলাম, ওই তড়িৎচালক বলটা আমরা মেজার করতে চাই। কিভাবে মেজার করব? আইইউপিএসসি রেকমেন্ড করেছেন যে কিভাবে মেজার করা হয়। যখন একটা সেলের ক্ষেত্রে সেল ইএমএফ তুমি ক্যালকুলেট করবে, মানে ইএমএফ অফ এ সেল, সেলের তড়িৎচালক বল তুমি যদি নির্ণয় করতে চাও, ই সেল বলা হচ্ছে, ই সেল কোষের তড়িৎচালক বল সমান ক্যাথোডের হচ্ছে তড়িৎচালক বল ই ক্যাথোড
তড়িৎচালক বল বলতে বা পোটেনশিয়ালও বলতে পারো, CATHODE ক্যাথোড মাইনাস হচ্ছে ই অ্যানোড। অ্যাকচুয়ালি আগে পোটেনশিয়াল ডিফারেন্সের জন্যই তো ইলেকট্রিসিটিটা ফ্লো হয়, তাই না? তো যদি তুমি ই সেল ক্যালকুলেট করতে চাও, সেল ইএমএফ যদি ক্যালকুলেট করতে চাও, তাহলে ক্যাথোডের পোটেনশিয়াল মাইনাস হচ্ছে অ্যানোডের পোটেনশিয়াল তুমি যদি বিয়োগ করো, তাহলে তুমি সেলের পোটেনশিয়াল পাবে বা সেলের তড়িৎচালক বল পাবে। বুঝতে পেরেছো? তাহলে এইটাই হচ্ছে, আর কিছুই নয়। আর এটাকে আর একটু অন্যরকমই রিপ্রেজেন্ট করা যায়। কিভাবে রিপ্রেজেন্ট করা যায় দেখো, ক্যাথোডটা কোন দিকে থাকে, অ্যানোডটা কোন দিকে থাকে? ক্যাথোডটা হচ্ছে ডান দিকে থাকে না? ওই যে এর ক্ষেত্রে যখন গ্যালভানিক সেল লেখা হয়, ক্যাথোডটা ডান দিকে লেখা হয়, বা যে কোনো গ্যালভানিক সেল লেখা হয় ডান দিকে লেখা হয়, আর অ্যানোডটাকে কী লেখা হয়? বাম দিকে লেখা হয়। তাহলে এখানেও সেরকম করো, ই ক্যাথোডের জায়গায় কী লিখবো? রাইট। তুমি কী করে জানলে? ই লেফট, এল মানে হচ্ছে লেফট, আর মানে হচ্ছে রাইট। তাহলে অ্যানোডটা বাম দিকে থাকে, লেখার সময় বলেছিলাম। তাহলে ই সেলটা এইভাবে আসবে, ঠিক আছে বাবু? যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনে করা হয়, স্ট্যান্ডার্ড কন্ডিশন হলে তাহলে E0 সেল বলবো, তখন স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। তাহলে কোনো সেলের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল কী করে ডিটারমাইন করবো, E0 সেল কী করে ডিটারমাইন করবো? একই জিনিস, শুধু E0 লাগিয়ে দাও সবার ক্ষেত্রে। E0 সেল মানে কী হবে? E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, E0 ক্যাথোড মাইনাস হচ্ছে E0 অ্যানোড, ব্যাস, আর কিছু নয়। এটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে মেজার করা হবে, যে স্ট্যান্ডার্ড কন্ডিশন তোমরা শিখেছো, অ্যাক্টিভিটি 1 হতে হবে 25 ডিগ্রি সেলসিয়াসে। আর এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড কন্ডিশন অ্যাপ্লাই হয়নি, তাহলে কোষের পোটেনশিয়াল এবং অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল কোষের তুমি এইভাবে ডিটারমাইন করতে পারবে। সিম্পল। তোমরা যখন নানস্ট ইকুয়েশন পড়েছিলে, নানস্ট ইকুয়েশনে এইটা পড়েছিলে না, ই সমান E0 মাইনাস RT/NF ln, তারপরে বিক্রিয়াজাত বাই বিক্রিয়ক, এরকম করে সব পড়েছিলে। তাহলে এর ক্ষেত্রে ওই যে E0 সেল, এটা তো ই সেল, মানে টোটাল কোষের কতটা ইএমএফ তৈরি হচ্ছে। আর E0 সেলটা কী করে, এটা তো E0 সেল, এটা কি করে মেজার করবে? এইভাবে মেজার করবে। এগুলো সব অ্যাপ্লাই করা হবে, দেখবে কিভাবে, বুঝতে পারছো? এইটা মেজার করা হবে, এখান থেকে আসবে এই E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড করে, বুঝতে পেরেছো? আর ই সেলটা তুমি যদি ডিরেক্টলি দেওয়া থাকে তো ঠিক আছে, না হলে ই সেল তুমি এখান থেকে তো বসে ক্যালকুলেট করে নিতে পারবে। E0টা বের করে নিলে, তাহলে সেল রিয়াকশানটা লিখলে, তুমি বিক্রিয়াজাত বা বিক্রিয়ক করলে তার গাঢ়তা সব দেওয়া থাকবে, তুমি ই সেলটা বের করতে পারবে সেখান থেকে। অঙ্ক করলে বুঝতে পারবে। মোটামুটি তোমাকে রিলেট করিয়ে দিলাম আমি যে E0 সেলটা কোথায় লাগবে অ্যাকচুয়ালি, এইখানে দেখবে অ্যাপ্লাই করা হবে ওই জিনিসটাকে। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউট। আচ্ছা, এর ক্ষেত্রেও তুমি এইভাবেও লিখতে পারো, E0 রাইট মাইনাস E0 লেফট, এরকম। একটা জিনিস খেয়াল রাখবে বাবু, এখানে E0 মানে কিন্তু স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, কিন্তু নট অক্সিডেশন পোটেনশিয়াল। যদি অক্সিডেশনও বলেও দেয় কখনো, তুমি ওটাকে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালে নিয়ে আসবে, ঠিক আছে? জেনারেলি দেওয়া থাকে সবই রিডাকশন পোটেনশিয়ালি। এটা খেয়াল রাখবে এইসব জিনিসগুলো। এটাও সেই রিডাকশন পোটেনশিয়াল সব ধরা হয়েছে, কিন্তু অক্সিডেশন পোটেনশিয়াল হলে হয়তো যোগ এখানে প্লাস হয়ে যাবে। যদি ধরো এর অক্সিডেশন পোটেনশিয়াল বলে দিয়েছে, তাহলে যোগ হয়ে যাবে তখন, বুঝতে পেরেছো? সব রিডাকশন পোটেনশিয়ালকে নিয়ে আসবে, দিয়ে ক্যাথোড মাইনাস অ্যানোড করবে, ব্যাস, আর কিছু নয়। এরপরে দেখো যে গ্যালভানিক কোষে সাংকেতিক প্রকাশ দেওয়া থাকবে, ঠিক আছে? সাংকেতিক প্রকাশ মানে ওই স্ল্যাশ ডাবল স্ল্যাশ দিয়ে টোটাল সাংকেতিক প্রকাশটা দেওয়া থাকবে। ওই সাংকেতিক প্রকাশ থেকে কিভাবে কোষ বিক্রিয়ায় আসা যায় অলরেডি তোমরা করতে পারবে, ওগুলো ডাজেন্ট ম্যাটার, মানে অ্যাকচুয়ালি ইজি জিনিসগুলো। যে সাংকেতিক প্রকাশ থেকে কিভাবে কোষ বিক্রিয়াতে আসা যায় সেইটা আমরা দেখাবো, ঠিক আছে? তোমরা দেখবে খুব সহজ জিনিস। এর জন্য একটা এক্সাম্পল আমি ধরে নিচ্ছি। একটা গ্যালভানিক কোষের সংকেত আমি লিখে নিচ্ছি, এইটা লিখছি কপার 2+, মানে বিষয়টা এক্সাম্পলের মাধ্যমে বোঝালে তোমাদের জিনিসটা আরও মানে বুঝতে সুবিধা হবে আর কি, ওই জন্য আমি একটা এক্সাম্পল ধরে করাচ্ছি। দেখো ওখানে রুলফুল স্টেপ ওয়াইজ পরপর দেওয়া আছে, তার থেকে বেটার হচ্ছে প্র্যাকটিক্যালি জিনিসগুলো করা। এইটা হচ্ছে একটা গ্যালভানিক সেল রিপ্রেজেন্ট করা হয়েছে, সাংকেতিক প্রকাশ। এখান থেকে কিসে আসতে হবে বলো তো? ওই যে টোটাল অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া, তারপরে টোটাল কোষ বিক্রিয়া, তাতে আসতে চাইছি। বুঝতে পেরেছো আমাদের মোটিভটা কি? ফার্স্ট তুমি আমাকে বলো অ্যানোড কোনটা আর ক্যাথোড কোনটা? কোনটা? অ্যানোড হচ্ছে তাহলে এই পোর্শনটা, কারণ বাম দিকে রয়েছে বাবু, এক্ষুনি তো বলেছিলাম বাম দিকে যেটা থাকবে ওটা অ্যানোড, তাহলে এটা নিশ্চয়ই ক্যাথোড, বলো? তাহলে অ্যানোড হচ্ছে এটা, এটা হচ্ছে ক্যাথোড।
অ্যানোডের যে এই যে ইলেকট্রোডটা রয়েছে এটা তো একটা হাফ সেল ইলেকট্রন নয়, এটা হচ্ছে হাফ সেল একটা অর্ধকোষ। এর দরুন কি বিক্রিয়া ঘটবে, তাহলে এখানে কে কে টেক পার্ট ঘটছে, জারণ বিক্রিয়া অবশ্যই ঘটবে। এখানে কে কে টেক পার্ট করবে, কপার আর কপার 2+, তাহলে জারণ বিক্রিয়া মানে স্যার ইলেকট্রন বর্জন বিক্রিয়া ঘটবে এখানে, তাহলে ইলেকট্রন হারাবে। তাহলে সবুজ আমি কি এইভাবে লিখতে পারি, কপার থেকে কপার 2+ হবে, প্লাস দুটো ইলেকট্রন ত্যাগ করছে, লিখতেই পারি। অ্যানোডের ক্ষেত্রে অক্সিডেশন হচ্ছে, দুটো ইলেকট্রন বর্জন করলো কি। তাহলে ক্যাথোডের ক্ষেত্রে কি রিয়াকশন লিখবো বলো, কে কে টেক পার্ট করবে, এজি। তাহলে বলো ক্যাথোডের রিডাকশন, রিডাকশন মানে ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে বলো সুচিতা বলো কি লিখবো, এজি প্লাস। তাহলে এখানে ফার্স্ট স্টার্ট হবে এজি প্লাস দিয়ে। ক্যাথোড যখন লিখবে আগে আয়ন লিখে দেবে, আর যখন অ্যানোড লিখবে তখন আগে ধাতু লিখে দেবে। এবার সবসময় ধাতু বলবো নাও থাকতে পারে, গ্যাস ইলেকট্রোড যদি হয়, তুমি যেটা নিউট্রাল থাকবে সেটাকে আগে লেখার চেষ্টা করবে অ্যানোডের ক্ষেত্রে, আর যদি ক্যাথোড লেখো আগে আয়নিক স্পিসিসটাকে আগে লেখার চেষ্টা, টেকনিক আর কি, মানে ট্রিক বলতে পারো। তাহলে এখান থেকে আমার কি রিয়াকশানে টেক পার্ট একটু ছেড়ে রাখবে এরকম দিলে ইলেকট্রন গ্রহণ বর্জনটা তুমি লিখতে পারবে পরে, দিয়ে কি তৈরি হবে বাবু, এজি তৈরি হবে কি গো। তাহলে কটা ইলেকট্রন খেয়ে এটা হবে, একটা ইলেকট্রন, একটি ইলেকট্রন। এবার দেখো তোমাকে এখানে মেন জিনিসটা যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। এখানে 2 মোল ইলেকট্রন এখানে ট্রান্সপোর্ট হচ্ছিল, বর্জন করছিল, এখানে ওর না একটা ইলেকট্রন হচ্ছিল, তাই না। তাহলে সবুজ তোমার এখানে দুটো ছিল, সৌভাগ্য এখানে তোমার একটা, দুটো দুটো হওয়া উচিত বলো, তোমার যা থাকবে তারও তাই থাকবে কি। তাহলে তোমার যদি দুটো করতে হয়, একটা থেকে দুটো করতে হলে 2 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে টোটাল সিস্টেমটাকে তোমার 2 দিয়ে গুণ করে দাও, হয়ে গেছে না। তাহলে এবার তুমি যোগ করে দাও, যোগ করে পাই, বামেরটা বামে তোমার ডানেরটা ডানে, তাহলে বাম দিকেরটা তুমি বাম দিকে যোগ করবে আর ডান দিকেরটা ডান দিকে যোগ করবে, তারপরে তুমি টোটাল কোষ বিক্রিয়া পাবে। লেখো তুমি তাহলে, তাহলে কপার প্লাস হচ্ছে, দেখো এজি এখানে একটা প্লাস রয়েছে, বাম দিকেরটা শেষ করছি আগে, 2 দিয়ে গুণ আছে তাই হচ্ছে 2Ag প্লাস। দেখো ইলেকট্রন সংখ্যা কেটে যাবে, তোমার উপরের ওই পাশটা আর এই পাশটা কেটে গেল, দুটো কেটে গেল, তাহলে ডান দিকে তুমি কি লিখবে, Cu2 প্লাস প্লাস 2Ag। এই যে তোমার টোটাল কোষ রিয়াকশন হয়ে গেল। বাবু এখান থেকে যদি নানস্ট ইকুয়েশন লিখতে বলি লিখতে পারবে, লিখে ফেলো। তাহলে ই সমান বা ই সেল সমান E0 সেল মাইনাস RT ডিভাইডেড বাই এন এর জায়গায় কি লিখবে, 2 মোল ইলেকট্রন ট্রান্সপোর্ট হচ্ছে। দেখো কখনো কখনো তোমাকে এইখান থেকে নানস্ট ইকুয়েশন লিখতে বলতে পারে, তুমি ডিরেক্টলি হয়তো বুঝতে পারবে যে আয়নটা কী তৈরি হচ্ছে, বাট ইলেকট্রন সংখ্যা অনেক সময় বুঝতে পারবে না, তার জন্য তোমাকে কোষ বিক্রিয়া টোটাল লিখতে হবে, না হলে বুঝতে পারবে না কত মোল ইলেকট্রন ট্রান্সপোর্ট হচ্ছে। তাহলে এনের জায়গায় কী লিখবো, 2F ln বিক্রিয়া জাত ডিভাইডেড বিক্রিয়ক, বিক্রিয়া জাতর জন্য কপার 2+ আর Ag তার স্কোয়ার দেবো। তাহলে কপার 2+, এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু গুলিয়ে যাবে, করতে পারবে না, পরে মনে হবে যেন সহজ জিনিস হয়ে যাবে, বাট পারবে না। কঠিন নয়, প্র্যাকটিস করতে হবে, লেখাটা প্র্যাকটিস করতে হবে, লিখতে গেলে আটকে যাবে, তুমি দেখে মনে হচ্ছে যে সহজ জিনিস, বা লিখতে গেলে আটকে যাবে, কোথায় কি লিখবো বুঝতে পারবে না। তাহলে এর স্কোয়ার দিলাম, কারণ সামনে যেটা থাকে সেটা তার পাওয়ারে চলে যায়। তারপরে বিক্রিয়া জাত লিখেছি বাই বিক্রিয়ক লিখবো, তাহলে Cu লিখবো ইন্টু, মানে ইভেন এরকম হয়েছে Ag প্লাস তার স্কোয়ার, ইভেন অনেকে দেখেছি এখানে কে প্লাস দিয়ে দিচ্ছে, মানে ও প্র্যাকটিস করেনি তো, 2-1বার লিখলে তো হাতটা সড়গড় হবে, এখানে কে প্লাস দিয়ে দিচ্ছে, কে কোথায় ব্যাকেট দিচ্ছে না, কে ফার্স্ট ব্যাকেট দিয়ে দিচ্ছে, আরে ও একবার না লিখলে ও এইরকম ভুল করবে, লিখতে হবে। কে আবার কি করেছে বলো তো, এর স্কোয়ার ছিল তো, সে বলছে এর সঙ্গে এটা গুণ আছে দিয়ে 2+ করে দিচ্ছে ভিতরে, আমি লেজেন্ড সব তো, মানে এইটাকে ভাবছে স্যার মনে হয় ভুল লিখেছে, স্যার মনে বেশি দূর এগোতে পারেনি, আমি এগিয়ে দিই, এরকম করে দিয়েছে স্যার, মনে ওটা মিস্টেক করে গেছেন, মানে সে পরীক্ষা দেখে লেখার মতো আর কি, সে ওয়াটারকে এমন লিখেছে এরকম করে লিখে দিয়েছে, সে ভাবছে 1 + 20 মানে 21 করে দিয়েছে।
দেখে লিখেছে তো, সে বলছে এ মনে হয় মানে ভুল লিখেছে, আমি ঠিক লিখবো, তাকে বলবো না। দিয়ে সে 1+20 করে দিয়েছে। এইরকম কেস আর কি। অল্প বিদ্যা ভয়ঙ্করী। লগ দিয়ে লিখবে তখন 0.059 লিখবে, at 25 ডিগ্রি সেলসিয়াস তখন লিখতে হবে, ঠিক আছে। এর পরের স্টেপে তুমি কি করবে, তাহলে এইসব ভুলভাল জিনিস করবে না, এই গুণ ফুনের ব্যাপার নেই, যে বুঝেছে জিনিসটা প্রথম থেকে সে এই ভুলটা করবে না কখনো। তাহলে তুমি জানো এটা পিওর সলিড স্টেটে রয়েছে, তাই অ্যাক্টিভিটি 1 হবে, এও সলিড স্টেটে রয়েছে, তাই কপারের অ্যাক্টিভিটি এখানে 1 হবে। এখানে কিন্তু ব্যাকেটে লিখে দেবে যে পিওর সলিডের ক্ষেত্রে অ্যাক্টিভিটি সক্রিয়তা 1, তাই থার্ড ব্যাকেট অফ সিউ ইকুয়ালস টু থার্ড ব্যাকেট অফ এজি ইকুয়ালস টু 1। ফাইন, এভাবে সুন্দর করে লিখবে, নাম্বার যেন না কাটার জায়গা থাকে। তারপরে তুমি জাস্ট এখানে জাস্ট এইটাকে তুলে দেবে, এটা 1 হয়ে যাবে, আর এটাকে তুলে দেবে 1 হয়ে যাবে। এই এজি প্লাস ছিল, সিউটা 1 হয়ে যাবে, ব্যাস এটা হয়ে যাবে। এটা পরের স্টেপে করবে, এভাবে লিখে দিলে, ঠিক আছে। তা অনেকে আবার খুব কুঁড়ে লোক আছে, হ্যাঁ, তারা আবার কি করে বলো তো, এরকম লিখলো দিয়ে না সেখানে বসে বসে কেটে দিচ্ছে ওগুলো অ্যাক্টিভিটি যেগুলো রান হবে। সাগর ওইগুলোর অ্যাক্টিভিটি 1 হবে বলে না ওখানে বসে বসে কেটে দিয়েছে। আমি বলছি আর একটা লাইন লেখা গেল না, বলছি স্যার খুব পরিশ্রম লাগছে, ওখানে 1 লিখতে হবে তো, সে কেটে দিয়েছে, ঘেটে ঘেটে ওখানে কেটে দিয়েছে। বলছি স্যার ওটাতে অ্যাক্টিভিটি 1 হবে। কি দুষ্টু। হ্যাঁ ঠিক আছে এটা। আচ্ছা আরেকটা দিচ্ছি, এটা করো তো, CD2 প্লাস ডাবল স্ল্যাশ H প্লাস H2, এটা গ্যাসিয়াস স্টেটে রয়েছে, আর প্লাটিনাম। প্লাটিনাম কেন লেখা হয় এগুলো তো তোমাদের বলেছি আগে। এই প্লাটিনামটা গ্লাস ইলেকট্রোডের ক্ষেত্রে প্লাটিনাম ইউজ করা হয়। এর ক্ষেত্রে সেল রিয়াকশন কি হবে এর ক্ষেত্রে বলো, রিয়াকশনটা কি হবে? তাহলে ক্যাথোড কোনটা এই দুটোর মধ্যে? এইটা ক্যাথোড, অ্যানোড এটা। তাহলে ফার্স্টে অ্যানোড রিয়াকশন লিখছি, ANODE। অ্যানোড রিয়াকশন কি হবে, বা অ্যানোড বিক্রিয়া এরকম করে লিখতে হবে। তাহলে অ্যানোডে হচ্ছে কে রয়েছে, CD আর CD2 প্লাসের মধ্যে। অ্যানোডের ক্ষেত্রে বলেছিলাম যে আগে মেটালটাকে লিখবে, CD থেকে হচ্ছে CD2 প্লাস, ঠিক আছে। এবার এখানে যখন তুমি লিখবে বুঝতে পারছো দুটো ইলেকট্রন মানে 2 প্লাস দুটো হারিয়েছে, তাহলে যোগ করে দাও, জারণ হচ্ছে আর কি, দুটো ইলেকট্রন বর্জন করছে। তাহলে ক্যাথোডের ক্ষেত্রে কি হবে সুচেতা, H প্লাস প্লাস হচ্ছে, দেখো আগে আয়ন লিখেছি তারপর ইলেকট্রন, কারণ আমি এর ক্ষেত্রে বলেছিলাম ক্যাথোড যখন লিখবে আগে আয়ন লিখবে, তারপরে মানে লেখার টেকনিকটা বলে দিই। তাহলে H প্লাস আর H2 লিখলাম, তাহলে এখান থেকে এখানে যেতে হলে নিউট্রাল হয়ে যাচ্ছে, মানে ইলেকট্রন খেয়ে যাচ্ছে, ইলেকট্রন লিখে দিলে, ঠিক আছে। তাহলে এখানে H একটা রয়েছে, এখানে দুটো রয়েছে, তাই এখানে হাফ H2 করতে হবে, ঠিক আছে। এখানে একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট হচ্ছে, এখানে দুটো, মানে 1 মোল এখানে 2 মোল। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা সমান করতে হবে তোমাকে, মানে কি করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে, কি গো, তারপরে যোগ করে দিতে হবে, যোগ করে পাই, ঠিক আছে না। এরপরে তাহলে কি লিখবো, বাম দিকে কি লিখবো ডান দিকে কি লিখবো? আচ্ছা বাম দিকেরটা লিখছি, তাহলে দেখো এই পাশটা তাহলে কি লিখবো, CD প্লাস 2 দিয়ে গুণ হয়েছে, তাহলে 2H প্লাস, তাহলে 2 ইলেকট্রন কেটে গেল, 2 মোল ইলেকট্রন। আচ্ছা তারপরে CD2 প্লাস, তারপরে দেখো সবু তোমার উপরের যে 2টা আর নিচের যে 2টা কেটে গেল, উপরের 2টা আর নিচের 2টা কেটে গেল, মানে 2 কেটে গেল আর কি। তাহলে এখানে শুধু H2 হয়ে গেল, কি? তাহলে এটা তোমার টোটাল সেল রিয়াকশন হয়ে গেল। এখান থেকে যখন নন স্টিক ইকুয়েশন লিখবে কি করবে, এই জায়গায় জাস্ট চেঞ্জ হবে শুধুমাত্র, এখানে 2 ইলেকট্রনই ঠিক আছে। নন স্টিক ইকুয়েশন যখন লিখবে তাহলে উপরে কি থাকবে ঋষিকা, CD2 প্লাস, আর এটার জন্য H2 এর জন্য কি লিখবো
ভেরি গুড। এটা গ্যাসিয়াস স্টেটে রয়েছে, H2টা গ্যাসিয়াস, তাই PH2 লিখবো, স্কোয়ার ফেয়ার কিছু হবে না। কি ভুলভাল বলছো, বলিতেছো? হ্যাঁ, তাহলে এখানে কি লিখবো? CD2 প্লাস, এটা অ্যাকোয়া সলিউশন তাই CD2 প্লাস থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। আর এর ক্ষেত্রে কি লিখবো? এটা গ্যাস যেহেতু তাই P দিয়ে লিখবো, পার্সিয়াল প্রেসার গ্যাসের ক্ষেত্রে PH2। আর এখানে নিচে থাকবে CD H প্লাসের স্কোয়ার, এটা হবে। তাহলে এখানে ক্যাডমিয়াম হচ্ছে সলিড স্টেটে রয়েছে, ক্যাডমিয়াম হচ্ছে 1 হবে, ঠিক আছে? ব্যাস, বাকিটা তুমি লিখে দেবে, সেটা শুধু অন করে এইভাবে সেল রিঅ্যাকশন লেখা। এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, অঙ্ক এর পরে করানো হবে, দেখবে ওগুলোতে লাগবে। না হলে কিন্তু হবে না, অসুবিধায় পড়ে যাবে। সবগুলো উদাহরণ যেগুলো 1, 2, 3 দুটো তো করিয়েই দিলাম, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তার উপরে যে না 136 পৃষ্ঠায়, 136 পৃষ্ঠায় বাবু, 136 পৃষ্ঠা যে উপরের দিকে রয়েছে নান্স ইকুয়েশন, দেখো ওটা একটা জেনারেল ফর্মুলাতে লিখেছে, AA প্লাস BB থেকে CC প্লাস DD, সেখান থেকে তোমার নান্স ইকুয়েশন তৈরি করেছে, দেখো। বাট ওটা আমাদের মানে একই জিনিস তো, ওই জন্য ওটা দেখালাম না, একই জিনিস তো। সেখানে CC পাওয়ার হবে, DD পাওয়ার হবে, AA পাওয়ার হবে, BB, হ্যাঁ BB।